আজকে সারাদিনই প্রোগ্রাম আছে। এখন এই মন্দিরে যাবো। মাঝেরহাট মেট্রো স্টেশন, মাঝেরহাট থেকে জোকা অবধি যাচ্ছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি আজকে যাব আমার একটা মন্দির দর্শন করাতে আপনাদের, যেটা নাকি সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, আমি এখন মাঝিরহাট স্টেশনে দাঁড়িয়ে আছি। চক্ররেল ধরবো, এখান থেকে চক্ররেল ধরে খিদিরপুর যাব। সেখান থেকে নেমে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা কেমন লাগছে একটু পুরোপুরি ভালো করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এটা মাঝিরহাট স্টেশন। ওই প্রাচীরের ওই পারে হচ্ছে 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্ম, হলো শিয়ালদা যাওয়ার গাড়ি। আর আমি দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে প্ল্যাটফর্মে। এখান থেকে গাড়ি চক্ররেল দিয়ে, মানে গঙ্গার পাড়ে দিয়ে, গঙ্গার পরিবেশ দেখতে দেখতে চলে যাবে কলকাতা হয়ে দমদম দিয়ে ওইদিকে চলে যাবে। ঠিক আছে, চলুন খিদিরপুরে গিয়ে দেখা হবে। ট্রেন এসে গেছে বিকেল 4:15। মাঝিরহাট দত্তপুকুর লোকাল এই ট্রেনে করেই যাবো। একদম নতুন ট্রেন দিয়েছে, ভেতরটা বেশ সুন্দর ঝকঝকে লাগছে, ভালোই লাগছে। যাই হোক, দুটো মাত্র স্টেশন, খিদিরপুর চলে আসবো। খিদিরপুর থেকে এসে আবার কথা বলতে বলতে খিদিরপুর স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে এবার সিঁড়ি দিয়ে নেমে আমি বাইরে মেন রাস্তার উপর চলে আসবো। স্টেশন চত্বর থেকে বেরিয়ে ডান দিক দিয়ে যেতে হবে। ডান দিক দিয়ে গিয়ে এই পাঁচিল বরাবর প্রথমেই আরেকটা ডান দিকে গলি পড়বে। এই রাস্তাটা সোজা চলে যাবে ধর্মতলার দিকে। এই যে দেখুন লোকেশান, দেখুন একটা হুন্ডাই সার্ভিস সেন্টার রয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেছে ধর্মতলার দিকে। আর আমি এই যে লাল রঙের পাঁচিল দেখা যাচ্ছে সাইড বাদিক দিয়ে, ডান দিকে, এই সামনে কিছুটা এগিয়ে আসার পর ডান দিকে আবার একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলাম। দেখুন একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে বাদিকে, আর যে গাড়িটা চলে যাচ্ছে। এই রাস্তাটা যদি সোজা একটু এগেলেই ডান দিকে পড়বে আপনার জগন্নাথ মন্দির, পুরীর আদলে তৈরি হয়েছে। আর বাঁ দিকটাতে একটু গেলেই এই দেখুন এই কতটুকু এসছে, ওই যে দেখা যাচ্ছে মেন রাস্তা। আর এই গলিটা দিয়ে সোজা একটু এগোলেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো। শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা দেখতে চলেছেন সমগ্র ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ দর্শন করতে চলেছেন। শুধু তাই নয়, এটা প্রায় 300 বছরেরও পুরানো। চলুন যাই। স্টেশন থেকে মাত্র 5 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। বাইরে থেকে প্রথম দর্শনেই মন্দিরটা দেখে মনটা পুরো ভরে গেল। দেখুন কত সুন্দর লাগছে। এই এখানে একটা গেট, সামনে আরও একটা গেট আছে।
এই পিলারগুলো যে কত পুরনো দেখেই বোঝা যাচ্ছে। এখনকার দিনে এরকম পিলার তো কোথাও দেখা যায় না। এই যে এইটা আছে মেন গেট। এই গেটের দুধারে উপরে দেখুন দুটো সিংহ মূর্তি রয়েছে, মানে সিংহদ্বার করা আছে আর কি। আর উপরে গেটের উপর চূড়ার মধ্যেই দেখুন লেখা রয়েছে ভূকৈলাস শিব মন্দির। 108 বিঘা জমির উপর রয়েছে। এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করব, চলুন। ঢুকেই প্রথমে নজর পড়ল কোষ্ঠী পাথরে তৈরি বিশাল বড় এক নন্দী মহারাজ। চারিদিকে সুন্দর বেদি করে সাজানো রয়েছে, কত সুন্দর রয়েছে। পূজা করছে ওনাকে। নন্দী মহারাজ এত বড়, তাহলে বাবা কত বড় হবে। আজকে আমি আপনাদেরকে একটা মন্দির না, দুটো মন্দির আজকে উপহার দিতে যাচ্ছি। এই দেখুন, এই আর একটা মন্দির রয়েছে। কিন্তু মন্দিরে পরে প্রবেশ করবো, কারণ সন্ধ্যাবেলা এসেছি তো। এখন পুকুরের চারিদিকটাতে আগে একটু ঘুরে দেখে নিই কোথায় কী আছে, তারপরে মন্দিরে যে ঢুকবো, ঠিক আছে। সেই জন্য আগে দেখছি। এই পুকুরটা যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নাম হচ্ছে শিবগঙ্গা। এও সেই জয়নারায়ণ ঘোষাল উনি নিজেই এই পুকুরটা তৈরি করেছিলেন 1781 সালে, অর্থাৎ প্রায় 300 বছর আগে। ফোর্ট উইলিয়াম থেকে ওনার জায়গা চেঞ্জ করে উনি যখন এখানে খিদিরপুরে জায়গা নিয়েছেন 108 বিঘা জমি, এখানেই তিনি ওনার রাজবাড়ি, এই পুকুর, শিবগঙ্গা এবং এই বড় শিব মন্দির তৈরি করেছিলেন তখনকার, সেই সময় থেকে। ঠিক আছে, রক্ষণাবেক্ষণের অভাবে এখন অতটা সৌন্দর্য বোঝাই নেই, তবুও আজও অবধি প্রসিদ্ধ রয়েছে। তো চলুন দেখে আসি। শিবগঙ্গা যেমন বলেছে, দেখুন এখানে এই আন্ডারগ্রাউন্ডে গঙ্গা জল আসছে, ডাইরেক্ট গঙ্গার সঙ্গে যুক্ত। পুকুরের চারধারটা বেশ গার্ডেনের মতন আছে এবং সঙ্গে কতগুলো ছোটো ছোটো মন্দিরের মতনও আছে। প্রথম মন্দিরেই দর্শন পেলাম শিব পার্বতী প্রথম, পুরো শ্বেত পাথরের তৈরি। এবং গার্ডেনে যে যাওয়ার যে রাস্তাটা, এটাও পুরো মানে টাইলস দিয়ে সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে এবং তার মধ্যে গাছগুলোও খুব সুন্দর লাগছে। এবং সবচেয়ে মেন থিংস হচ্ছে এই পুকুরের চারপাশে 4টে বড় বড় সিঁড়ি রয়েছে। এদিকে একটা, এই পাশে একটা, আর ওই মন্দিরের সামনে একটা। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা পুকুর আছে। এখানে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি। এইখানে আরেকটা মন্দির দেখতে পেলাম, রাধাকৃষ্ণের মন্দির। কি সুন্দর লাগছে, শ্বেত পাথরের তৈরি। উপরে গয়নাটা তো সোনার, তো না দেখেই বোঝা যাচ্ছে নিত্য পূজা হয়, কারণ ওখানে চরণে ফুল দেখা যাচ্ছে। জেনে নেবো সমস্ত কিছু। মন্দিরের প্রতিচ্ছবিগুলো দূর থেকে জলের মধ্যে পড়েছে, কত সুন্দর লাগছে। জলটা হাওয়াতে অল্প অল্প করে কাঁপছে, সে সঙ্গে মন্দিরের ছবিটাও মানে দুর্দান্ত একটা দৃশ্য, নজর কাড়ার মতো। সামনে একটু এগোতেই দেখলাম একটা বড় বট গাছ রয়েছে, নিচে ভোলে বাবার একটা চিত্রপট রয়েছে
এবং অনেকে মানসিক করে এখানে গাছে সুতো বেঁধে দিয়ে গেছে, ঠিক আছে। আপনারাও আসলে এখানে সুতো বেঁধে দিয়ে যেতে পারেন মানসিক করে দিয়ে। তারপর আর একটু এগোতে, এখানে মন্দিরটার মধ্যে দেখা যাচ্ছে সরস্বতী ঠাকুর। এখানে যে কটা মন্দির মানে ঠাকুর দেখতে পেলাম, প্রত্যেক কটাই বিগ্রহ পুরো শ্বেত পাথরের তৈরি, অপূর্ব লাগছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্যর কিছুটা গ্লানি এসেছে। জয়নারায়ণ ঘোষালের এই যে সম্পত্তিটা রয়েছে, এখানে মোট 108 বিঘা জমি রয়েছে। তার মধ্যে এই মন্দির চত্বরটা রয়েছে, এই পুকুরটা রয়েছে, আর ঠিক রাস্তাটার ওই পারে রয়েছে ওনার রাজবাড়ি, এবং রাজবাড়ির ভেতরে আবার দুর্গা মন্দির রয়েছে। একটু এগোতেই একটা বড় মন্দিরের মতন দেখে মনে হলো, কিন্তু আসলে এটা মন্দির নয়, এটা হচ্ছে জয়নারায়ণ ঘোষালের সমাধিস্থল, ঠিক আছে। ইনি হলেন জমিদার জয়নারায়ণ ঘোষাল, এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা। ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন, যাতে করে লাইক করলে কী হবে, আমি যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। আর শেয়ার করলে যাদের যাদের দেখাবেন এই ধরনের মন্দির। আমি কলকাতার মধ্যে আমরা থাকি ঠিকই, আমার মনে হয় আমার মতন অনেক আছে যারা এখনও পর্যন্ত জানি না, তার কারণ এই মন্দিরের ব্যাপারে সেরকমভাবে কোনো মানে প্রচার সেরকমভাবে হয়নি। তো সেই জন্য বলছি বেশি বেশি করে দেখবেন, আর সময় করে আসলে যে কোনো একদিন চলেই আসতে পারে। কলকাতার মধ্যে একদিনে একবেলা মানে বিকেলবেলার ট্যুর, ছোটোখাটো ট্যুর হিসাবে স্পট হিসাবে ওইটাকে আপনারা চয়েস করতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। এখন আমি আরেকটা মন্দির এসেছি, এটা হচ্ছে হনুমানজি, বজরংবলী। জয় হনুমানজি। আর যেটা বলছিলাম, একদিনে ট্যুর হিসাবে চয়েস করলেও যে কোনো দিন বিকেলবেলার দিকেও চলে আসতে পারেন, বা সকালে মনে করেন সকালেও আসতে পারেন পুজো দেওয়ার কথা যদি ভাবেন। এখন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, প্রতিদিনই খোলা আছে। প্রতিদিনই সেবা পূজা অর্চনা হয়, সেবা হয় না, কিন্তু এই মন্দিরে রয়েছে বাবা গণেশজি। এই মোটামুটি এখানে 6খানা মন্দির রয়েছে, 6টা মন্দিরই আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওইদিকে একটা দল এসেছে বাঁকে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবে বলে, তো ওরা এখন আনন্দ করছে, যাচ্ছি, পরে দেখাবো সবাই। কৃষ্ণচন্দ্রেশ্বর এখানে যে মন্দির দুটো আছে, এই মন্দিরে দুটো বড় বড় শিবলিঙ্গ আছে, তবুও একটা একটু ছোট আছে, একটা 12 ফুট আছে, একটা আছে 18 ফুট আছে। আমার পিছনে যে মন্দিরটা আছে, এই মন্দিরের মধ্যে আছেন কৃষ্ণচন্দ্রেশ্বর, যে শিবলিঙ্গটা আছে তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রেশ্বর, এটা হচ্ছে 18 ফুট, আর এটা হচ্ছে রক্তকমলেশ্বর, এটা হচ্ছে 12 ফুট। অ্যাকচুয়ালি এই শিবলিঙ্গের নাম দুটো এনার বাবা আমার মানে নাম অনুসারে নাম রাখা হয়েছিল, এই জয়নারায়ণ ঘোষালের বাবা মায়ের নাম অনুসারে শিবলিঙ্গের সেই নাম দুটো এখনও পর্যন্ত রয়ে গেছে।
আর কথিত আছে এখানে একবার সাধক রামপ্রসাদ এসেছিলেন এবং এসে এই মন্দির পরিদর্শন করার পর উনি এতটাই মুগ্ধ হয়েছেন এবং দেখে উনি বলছেন এত বড় জায়গার মধ্যে বাবা মনে হচ্ছে যেন সেই ভূকৈলাস থেকে এখানে এসে বিরাজ করছেন। তো সেই থেকে এখানকার জায়গাটার নাম হয়ে গেছে ভূকৈলাস শিব মন্দির। এই নামটা আজও অবধি প্রসিদ্ধ হয়েছে। ঠিক আছে, তাই জন্য বলছি যে কোনো দিন যে কোনো সময়তে ছুটি করে আপনি চলে আসবেন, খুব ভালো লাগবে জায়গাটা। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে গেছেন, আপনার মনেই হবে না যে আপনি কলকাতার মধ্যে গেছেন। চলুন ভিতরে এবার যাই, দেখা যাক কোথায় এসেছি। দেখুন সিঁড়ি দিয়ে উঠে মাচার উপর তো উঠেছি, উঠে বাবাকে স্পর্শ করে নমস্কার করেছি। 18 ফুট লম্বা, যা সমগ্র ভারতবর্ষ তো দূরের কথা, এশিয়ার মধ্যে কোথাও নেই। স্থানীয় মহিলারা এখানে ওই শিবের গাজন হিসেবে কিছু একটা ছোটো অনুষ্ঠান করছেন ওরা নিজেরাই। এটা হচ্ছে ভূকৈলাস শিব মন্দির। এইটার নাম, এই বাবার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র কমলেশ্বর, এই বাবার নাম হচ্ছে ভক্ত কমলেশ্বর। এর উচ্চতা আপনার 18 ফিট, ওর উচ্চতা 12 ফিট। হ্যাঁ, এটা 350 বছরের পুরনো। এটা 350 বছরের পুরনো মন্দির, কষ্টি পাথরের বাবার মূর্তি। এই একটা পাথর দিয়ে মধ্যেই, একটা কষ্টি পাথরের মধ্যেই তৈরি করাটা। হ্যাঁ, করে ভাগ করে। আর এটা রাজা জয়নারায়ণ ঘোষাল প্রতিষ্ঠা করেছিলেন, রাজা জয়নারায়ণ ঘোষাল। আপনার ভোর 5টায় বাবার খোলা হয়, 12টায় বন্ধ হয়ে যায়, ভোগ হয়ে আবার আপনার 3টের পর খোলা হয়, রাত 2টায় ভোগে বন্ধ হয়ে যায়। আর এটা আমরা শ্রাবণ মাসে সোমবার খোলা হয়, শিবরাত্রিতে বাবার পুজো করা হয়, মেলা হয়। এই তো কজন লোক আস্তে আস্তে করে। ना ना, इससे भगवान बहुत भक्त हो गया है। भगवान कभी शांति चाहते हैं, अशांति नहीं। হ্যাঁ বলুন। এটা আপনার শিবরাত্রিতে 14 দিন মেলা হয় বাবার। শিবরাত্রি যেরকম থাকে চতুর্থ সেরকম 2 দিন বা 1 দিন খোলা হয়। শ্রাবণ মাসে 4টে মাস বাবার পুজো সেবা হয়, মন্দির তৈরি হয়, ভক্তরা সব জল ঢালেন, আসেন সব এখানে মন্দিরে। আর আপনার বাবার অভিষেক হয়ে রাত 9টার পর বাবার মন্দির বন্ধ হয়ে যায়, আবার সকালে বাবার মন্দির খোলা হয় ভোরবেলা। আর ওইখানে যে ছোটো ছোটো 6টা মন্দির দেখলাম, ওই রাধাকৃষ্ণ রয়েছে, রাম সীতা, রাম লক্ষ্মণ সীতা রয়েছে, গণেশ রয়েছে, এদেরও ওনাদেরও পুজো হয়। ওদের হ্যাঁ নিত্য সেবা আর আরতি হয় দুবেলাতেই সেবা আরতি প্রতিদিন হয়। ঠিক আছে, আপনারা শুনলেন ইনি হচ্ছে এই মন্দিরের মেন পুরোহিত। শ্রাবণ মাসের 4টে সোমবার, নীল ষষ্ঠীর দিন এবং শিবরাত্রির দিনকে এখানে মন্দির দরজা খোলা থাকে। আপনারা ভিতরে পুজো দিয়ে বাবাকে স্পর্শ করে দর্শন করতে পারবেন, নমস্কার করতে পারবেন। এছাড়া অন্যান্য দিনকে যে কোনো দিন আসবেন, পুজো দিতে পারবেন, বাট বাবাকে স্পর্শ করে নমস্কার করা সেটা
হয়তো হচ্ছে না আর কি। এছাড়া দুবেলাই এখানে সেবা হয়। এবার চলুন এই মন্দিরে কি আছে একটু দেখি। এখন এই মন্দিরে যাব। এই মন্দিরের নাম রক্ত কমলেশ্বর। প্রায় 12 ফুট লম্বা শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে। गेट को बंद कर दे। এরা হাওড়া থেকে জল এসেছে বাকি করে এবং এখানে জল ঢেলে গেল। এখানে কাছাকাছি আরও অনেক মন্দির আছে, ভূতনাথ মন্দির আছে এবং এরকম আরও কয়েকটা মন্দির আছে, সেখানে ওরা জল ঢাল যাচ্ছে সব জায়গাতে। শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোলে বাবার দর্শন, এটা কিন্তু কম সৌভাগ্যের বিষয় নয়। তাই যতটা পারবেন বেশি বেশি করে প্রিয়জনদেরকে শেয়ার করুন, ওনাদেরও দেখার সুযোগ করে দিন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু স্ক্রিপ্ট করবেন না, এখনও অনেক কিছু বাকি আছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ভগ্নদশা বাড়িটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জমিদার নারায়ণ ঘোষালের রাজবাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে এই অবস্থা হয়েছে। আচ্ছা, আপনারা যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসবেন, এখানে গাড়ি পার্ক করার মতন কিন্তু যথেষ্ট জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে একদম বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছে যাবে। আমি এসছি ওই পাশ দিয়ে, মানে বাঁ দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা দিয়ে এসছি জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে। আর এইটা দিয়ে গেলে ওই রাস্তার উপরে যেখানে একটা বড় গেট দেখা যাচ্ছে, ওই গেটের সামনে গিয়ে উঠবে। এইটা হচ্ছে নহবতখানা গেট। আর এই নহবতখানা গেটের বাঁ দিকেই রয়েছে রাজবাড়ি যাওয়ার প্রবেশপথ। এই যে এটা দিয়েছে রাজবাড়ি যাওয়ার প্রবেশদ্বার। এখানে একটা বড় দুর্গা মন্দির আছে, দেখুন। শিব মন্দিরগুলো স্থাপিত হওয়ার ঠিক পরের বছর অর্থাৎ 1782 সালে এই রাজবাড়িতে ভেতরেই এই মন্দিরটি তৈরি হয়েছিল এবং এখানে দুর্গা মা অষ্টধাতু তৈরি এবং মহিষাসুর মর্দিনী রূপে এখানে পূজিত হন। দুবেলাই নিত্য ভোগ হয় এখানে। আর এছাড়া চার কোণায় আরও 4টে ছোট ছোট মন্দির আছে, এই দেখুন। ওনার কর্মদক্ষতার জন্য ইংরেজরা 2টো কামান ওনাকে গিফট করেছিল, সেই দুটো এখনও রয়ে গেছে। কামানটা ইংরেজরা গিফট করেছে।
যা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে ক্রমশ। 1996 সালে কলকাতা মেট্রোপলিটন কর্পোরেশন নাকি হেরিটেজ ঘোষণা করেছিলেন। আবার বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে গেলেই যারা ধরুন বাসে আসবে ধর্মতলা থেকে বা হাওড়া থেকে যে গেটের সামনে কোন সাইড দিয়ে আসুন না, খিদিরপুরে ট্রাম ডিপোর ওই যে গেট দেখা যাচ্ছে। এইখানে যাই, ওখানে গিয়ে কি বাস আসছে আমি দেখে সমস্ত কিছু বাস জিজ্ঞেস বলবো কী কী বাস আসছে। খিদিরপুর বাস স্ট্যান্ডে নামলেই আপনি এই গেটটা দেখতে চলে পাবেন। আসবেন। আমি যেটা আমি এটাতে গেটের ব্যাক নিচে করছি দিয়ে সোজা আসলেই আর মেট্রো চক্ররেল দিয়ে আসলে 4-5 খিদিরপুর মিনিট স্টেশনে নেমে হাঁটলেই যাবেন। আপনি মন্দিরে খিদিরপুর স্টেশনে নেমে গেট দিয়ে বেরিয়ে শিবরাত্রির দিন গিয়ে একটা কথা মিস ডান করে দিকে গেলাম। শিবরাত্রির দিনকে এখানে টার্ন নিয়ে প্রথম যে গাড়িটা এক পড়বে মাস গলি যাবৎ দিয়ে ঢুকতে হবে। মেলা হয়। ওই গলিতে ঢুকলে ঠিক আছে, একটা মাঠ আছে, এগিয়ে গেলে বাঁদিকে এই ডান কৈলাস দিকে মাঠ। পড়বে জগন্নাথ দেখবেন? মন্দির আর বাঁদিকে রেলিং দিয়ে ঘেরা পড়ে। বই কৈলাস মন্দির। ওই মাঠের মধ্যে এক মাস ধরে আপনার মেলা চলে। এই যে আমি গেটে অবধি চলে এলাম, দেখতে থাকুন। এই গেট দিয়ে সোজা গেলেই মন্দির পৌঁছে যাবেন। এই যে বাস রাস্তায় আমি চলে এলাম। এই যে ঠিক আছে? গেটটা দেখা এবার যাচ্ছে আমি আস্তে আস্তে আবার বাস থেকে স্টেশনের দিকে নেমে চলে এই যাচ্ছি। গেটটা আপনি দেখতে পাবেন। ট্রেনের টাইম হয়ে গেছে। এই গেট দিয়ে সোজা আপনারা ঢুকে হাত ভিজে গেছে। শিয়ালদার থেকে ট্রেনে আসলে বজবজ লোকালে দেখতে পাবেন। মাঝেরহাট নেমে ওই যাবেন। মাঠের- মাঝেরহাট থেকে চক্র রেল যদি ধরে ঢুকে বাঁদিক দিয়ে আপনি ঢুকে যাবেন। রাস্তাটা যেরকম অথবা চলে গেছে টালিগঞ্জে নেমে নেমেই ওখানে ওখান থেকে 1A বাস ধরলে একদম সরাসরি চলে আসতে পারবেন ওইখান দিয়েই আপনার খিদিরপুর টাউন ডিপো। 108 বিঘা জমি। এছাড়া হাওড়া দিয়ে আসলে বা মেটিয়াপুর দিয়ে আসলে আপনার 12C আমি বাস গেটের রয়েছে, উল্টো দিকে দাঁড়িয়ে আছি। মেটিয়াপুর বাটা মিনি বাস এরকম রয়েছে, 12C বাটানগর বাস মিনি বাস পাওয়া রয়েছে, যাচ্ছে। বেহালা এই থেকে 12C যাচ্ছে আসছে। আপনার হাওড়া থেকে কৈলান যাচ্ছে। আপনি মানে যে ওইদিকে কোনো সাইড দিয়ে আমতলা, আপনি আসতে পারবেন। মেট্রো রেল করে বেহালা আসলে থেকে রবীন্দ্র যেগুলো আসছে সেগুলো সদন আপনার নামবেন, এই সেখান থেকে খিদিরপুর 227 আসছে। ধরবেন, সরাসরি চলে আসতে পারবেন। বা শিয়ালদা দিয়ে যদি বাসে আসতে চান ট্রেনে আসলে তাহলেও আপনি শিয়ালদা 227 নম্বর বাস থেকে ধরবেন। বজবজ লোকাল সরাসরি ধরে টালিগঞ্জে নেমে ওখান থেকে ultimate 1A ধরবেন। আপনার ডেস্টিনেশন হবে রবীন্দ্র সরোবর মেট্রোতে খিদিরপুর আসলে ট্রাম ডিপো। রবীন্দ্র তখনই আপনি সদন। মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবেন। ওখান থেকে কেমন লাগলো? 3-4 মিনিট হাঁটা পথ। কমেন্ট বক্সে একটু লিখে জানান। যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে এরকম আবার নতুন কোনো ভিডিও আসলে আমি আবার আপনার কাছে পাঠাতে পারি, নোটিফিকেশান যেতে পারে, সবার আগে নোটিফিকেশান আসবে তাহলে। তো এই পর্যন্তই রাখছি, আর দেখাবে পরে অন্য কোনো ভিডিও।